মে দিবস উপলক্ষে পুরানা পল্টন মোড়ে সমাবেশের আয়োজন করেছে জামায়াতপন্থী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, পুরানা পল্টনে এখন কি আয়োজন চলছে আর শ্রমিকদের সমাগম কেমন দেখছেন? দেখুন, নির্ধারিত যে সময় সকাল ৯টায়, সেই সময় কিন্তু এই অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং সেই অনুষ্ঠানের যে শুরু হওয়ার পরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এই শ্রমিক দিবসের যে সমাবেশ, বিশাল সমাবেশ, সেই সমাবেশে মানুষজন আসতে শুরু করেছে। এবং আমরা যদি আপনাকে এখনকার দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কোরআন তেলাওয়াত চলছে এবং তার পরবর্তীতে আসলে যে মূল কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু শুরু হবে। তবে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রান্ত থেকে শ্রমিকরা, আসলে যারা শ্রমিক দিবসের, তারা দলে দলে এসে যোগ দিয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত এই সমাবেশে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ জামাতের সেন্ট্রালের বিভিন্ন নেতারাও কিন্তু এখানে অংশ নেবেন, তারা বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। দেখাই বা জানাই যে এখনকার যে পরিস্থিতি, সেটা কিন্তু আমি দেখতেই পাচ্ছি যে পুরো যে এই পল্টন মোড়ে আসার আগের যে জায়গাটি, পল্টন মোড়ের এই জায়গাতে আসার জন্য যে রাস্তাগুলো রয়েছে, সেগুলোকে দলে দলে শ্রমিকরা কিন্তু আসছেন। তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করছিলাম, তারা কিন্তু বলছিলেন যে শ্রমিকদের যে অধিকার, সেই অধিকার আদায়ের জন্যই তারা আসলে একটি সমাবেশে যোগ দিয়েছেন। শ্রমিকের যে ন্যায্য পাওনা, সেটি যেন বুঝে পায়, এমন প্রত্যাশাও কিন্তু তারা বারবারই ব্যক্ত করছিলেন। তো এখন পর্যন্ত আমরা মূল যে আয়োজন, এই অনুষ্ঠানের মূল আয়োজন কিন্তু এখনো শুরু হয়নি। মূল আয়োজন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কোরআন তেলাওয়াত চলছে এখনো। কোরআন তেলাওয়াত শেষ হওয়ার পর তারপরে এখানে যারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু বক্তব্য রাখা শুরু করবেন। এবং এরই প্রেক্ষিতে আমরা, যেহেতু এখানে প্রধান অতিথি করা হয়েছে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে, তিনিও বক্তব্য রাখবেন। তিনি নিশ্চয়ই শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যে রাজনৈতিক বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও কথা বলবে। এখন পর্যন্ত আমরা এখানকার আয়োজক যারা রয়েছে তাদের সঙ্গে যতক্ষণ কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে একটা বিপুল সমাবেশ এখানে জড়ো হবে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে সমাবেশে মানুষজন যোগ দিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। আমরা কাকরাইল বা অন্যান্য যে জায়গাগুলো, আসলে এই পল্টনে আসার ক্ষেত্রে যত যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলো কিন্তু আমরা দেখতে আসছি। সেখানেও দেখছিলাম যে অনেক মানুষই সমবেত হচ্ছেন যারা এখানে আসবেন। এরই মধ্যে অনেকে এসেছেন, আরো অনেকে আসবেন। যতটুকু ধারণা করা যাচ্ছে, আর 1 ঘন্টার মধ্যে আসলে মূল যে পর্ব, সেই পর্বের কার্যক্রম শুরু হবে। রাজধানীর পুরানা পল্টন থেকে মে দিবসের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। শ্রমিক সংগ্রামের 139 বছর পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি তাদের অধিকার ও নিরাপত্তা। শ্রমিক নেতারা বলছেন, সরকার ও মালিকপক্ষের আন্তরিকতার অভাবে অধিকার বঞ্চিত তারা। শ্রম সংস্কার কমিশনের 18 দফা সুপারিশ কার্যকর হলে সুফল মিলবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। উন্নয়ন, উৎপাদন এবং অর্থনৈতিক বিকাশে শ্রমিক শ্রেণীর অবদান অপরিসীম, অথচ তারা বরাবরই উপেক্ষিত এবং বঞ্চিত। মালিকের শোষণ থেকে বাঁচতে এবং অধিকার আদায়ে শ্রমিকরা এখনও রাজপথে জানান দিয়ে যাচ্ছেন নিজেদের শক্ত অবস্থান। শ্রমিকের অধিকার আদায়ে দেশের শিল্প খাতে ট্রেড ইউনিয়নের গুরুত্ব থাকলেও নানা বিধিনিষেধে বাস্তবে তা কার্যকর নয়। তবে তা শিথিল করা নিয়ে দীর্ঘদিন ধরে দেশি বিদেশি চাপ রয়েছে। ট্রেড ইউনিয়ন নিবন্ধনে হয়রানি বন্ধে মোট শ্রমিকের আনুপাতিক শর্ত শিথিলে জোর দিয়েছে শ্রম সংস্কার কমিশন। রাষ্ট্র যদি তার নিরপেক্ষ জায়গায় না যেতে পারে, তাহলে পরে এই বিষয়টির পরিবর্তন হবে বলে আমরা মনে করি না। শ্রম আইনে বলা থাকলেও এখনও পেশাগত অসুস্থতায় শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়নি বলে অভিযোগ শ্রমিক নেতাদের। তাদের মতে, রাষ্ট্রের ব্যবস্থাপনায় এ খাতে শ্রমিকদের ব্যয় মালিককেই নিশ্চিত করতে হবে। মালিকের সম্পদ উৎপাদন করতে যেই শ্রমিক এই অসুস্থতাটাই আক্রান্ত হচ্ছে, ফলে তাকে সুস্থ করে তোলার দায়িত্ব এই মালিকের দায়িত্ব দিলেই সেটি কার্যকর হয় না। আমরা আইনে থাকা সত্ত্বেও শ্রমিকরা
সেই সুবিধাটি পাচ্ছে না। এই জন্য আমরা রাষ্ট্রের কাছে দাবি করছি। দেশের তৈরি পোশাক, ট্যানারি সহ ৪২ খাতে ন্যূনতম মজুরি রয়েছে। এখনও ১০০টি খাত ন্যূনতম মজুরি কাঠামোর বাইরে রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র নিরপেক্ষ জায়গায় যেতে না পারলে শ্রমিকের অধিকার বাস্তবায়ন সম্ভব নয়। মজুরি সংক্রান্ত সুপারিশগুলো বাস্তবায়ন করে একটি জাতীয় মজুরি বাস্তবায়নের দিকে যদি ধীরে ধীরে এগোয়, তাহলে ভবিষ্যতে আমরা মনে করি যে শ্রমিকদের জন্য জীবনমান সম্পন্ন একটি মজুরি পাওয়ার সুযোগ তৈরি হবে। শ্রমিক অধিকার নিশ্চিতে সম্প্রতি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, শ্রমিক আবাসন তহবিল, মূল্যস্ফীতির ভিত্তিতে মজুরি বৃদ্ধি সহ ২৫টি সুপারিশ অন্তর্বর্তী সরকারকে জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মক্ষেত্রে নানা সংকটে জর্জরিত মৌলভীবাজারের চা বাগানের শ্রমিকরা। স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা ও ন্যায্য মজুরিতে রয়েছে সীমাহীন ঘাটতি। বাগানের কর্মস্থলে শ্রমিকদের জন্য নেই শৌচাগার সহ বিশুদ্ধ পানি কিংবা বিশ্রামাগার। দীর্ঘদিন বাগানে বসবাস করলেও ভূমির মালিকানা থেকে বঞ্চিত চা শ্রমিকরা। ছবির মতোই সুন্দর মৌলভীবাজারের বিস্তীর্ণ চা বাগান। প্রায় ১ লাখ শ্রমিক প্রতিদিন হাড়ভাঙা পরিশ্রম করেন এসব বাগানে। তবে তাদের জীবন মানেই দারিদ্র্য, কষ্ট আর সীমাহীন চাহিদার হিসাব না মেলার গল্প। আর্থিক টানাপোড়েন, বাসস্থানের দুরবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার অভাব নিত্যসঙ্গী। প্রায় বাগানেই কর্মস্থলে শ্রমিকদের নেই শৌচাগার সহ বিশুদ্ধ পানি কিংবা বিশ্রামাগার। আটার দাম 1 কেজি 40 টাকা, 1 কেজি চাউলের দাম 60 টাকা। আমরা কি দিয়া খাইমু? এটা ঘর না, একটা বাড়ি না, মাত্র একটা আছে ঢালাই ঘর, আর একটা ঢালাই ঘর আছে 10 লোক। আমরা অসুবিধা হয়, খানি পানির অসুবিধা হয়, কাপড় লাতা, বাচ্চা কাচ্চা পড়ানি অসুবিধা হয়, সব কথার মাঝে আমরা অসুবিধা। ২০০ বছর ধরে বাগানে বসবাস করলেও ভূমির মালিকানা থেকে বঞ্চিত চা শ্রমিকরা। অভিযোগ আছে, মালিক শ্রমিক দ্বিপাক্ষিক চুক্তি হলেও অনেক বাগান সময় মতো দিচ্ছে না মজুরি। আইন এবং চুক্তিতে যেগুলা আছে মালিক পক্ষ সেগুলো কিন্তু বাস্তবায়ন করতেছে না। সেটা আমরা অনুরোধ জানাচ্ছি যে মালিক পক্ষ যাতে সেই দাবিগুলো, তাদের যে প্রাপ্যগুলো, তারা যাতে অতি সত্বর এগুলো বাস্তবায়ন করে। চা শ্রমিকদের অধিকার নিশ্চিতে বারবার দাবি উঠলেও মাঠের বাস্তবায়ন খুবই ধীর। অথচ এই জনগোষ্ঠী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে যুগ যুগ ধরে। মৌলভীবাজার জেলা মূলত চা শ্রমিক অধ্যুষিত এলাকা এবং এই চা শ্রমিকের একটি বৃহৎ অংশ নারী শ্রমিক রয়েছে। এখানে নারী শ্রমিকদের অধিকার ভোগ করছে এবং সরকার, মালিক, শ্রমিক, নেতৃবৃন্দ সকলে মিলে এই শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। মৌলভীবাজারে ছোট বড় ১২০টি চা বাগানে কাজ করেন প্রায় ১ লাখ শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজনৈতিক দল গণতন্ত্রের নিয়ামক হলেও নাম সর্বস্ব দল ক্ষতিকর। দেশে গত ৮ মাসে ২৬টি নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে একথা বলছেন বিশ্লেষকরা। তাদের মতে নতুন দলগুলোর বেশিরভাগেরই তেমন কোনো রাজনৈতিক কার্যক্রম নেই। ব্যক্তিস্বার্থ ও নির্বাচনী জোটে ঢুকে ২-১টি আসন বাগিয়ে নেয়াই তাদের লক্ষ্য। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় ১.৫ যুগের স্বৈরশাসনের। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেন। এছাড়া গত ৮ মাসে নিউক্লিয়াস পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আমজনতার দল, আমজনতা পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ মুক্তির ডাক, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি সহ ২ ডজনের মতো দল ও প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে। একের পর এক নতুন রাজনৈতিক দল গঠন হলেও এ নিয়ে খুব বেশি আগ্রহ নেই সাধারণ মানুষের। নতুন দল গঠন করতেছেন, দেশের কোনো আপনার কোনো রাজনৈতিক পরিচয় নেই, ব্যাকগ্রাউন্ড নেই, আপনি কোনো সময় রাজনীতি করেন নাই, তারপর আপনি এসে পড়ছেন। এত দল আসলে আমাদের আসলে যে রাষ্ট্র যে অবকাঠামো এটা উন্নত হওয়া আসলে এটা হবে না। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র জনতার দল এনসিপিকে স্বাগত জানালেও নাম সর্বস্ব কিছু নতুন দলকে গণতন্ত্রের জন্য ইতিবাচক মনে করছেন না বিশ্লেষকরা। এই নাম সর্বস্ব দল গণতন্ত্রের জন্য খুবই খারাপ। দল ভালো,
কিন্তু নাম সর্বস্ব দল খুবই খারাপ হলো জনগণের জন্য এবং নির্বাচনী প্রক্রিয়ার জন্য ভালো, কারণ নির্বাচনী প্রক্রিয়ায় অসৎ উদ্দেশ্যে এই নাম সর্বস্ব দল অংশগ্রহণ হয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন বেশিরভাগ দলই এসেছে ব্যক্তি স্বার্থে, যার কোনো রাজনৈতিক উপযোগিতা নেই। মূলত ভোটের সময় কোনো জোটে ঢুকে একটি বা দুটি আসন নেয়াই তাদের লক্ষ্য। তারা গণতান্ত্রিক ব্যবস্থায় কন্ট্রিবিউট করার জন্য রাজনৈতিক দল গঠন করেন। এইটা যতটা না তার চেয়েও বেশি হচ্ছে রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে নিজের কিছু ব্যক্তিগত উদ্দেশ্য বা একটা গোষ্ঠীগত উদ্দেশ্য সেটাকে চরিতার্থ করার লক্ষ্য থাকে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে নিবন্ধিত দল 50টি, আরও 46টি নিবন্ধনের আবেদন জমার সময় বাড়ানোর দাবি জানিয়েছে, যার বেশিরভাগই নাম সর্বস্ব। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচনে আপত্তি নেই এনসিপির। বুধবার রাজধানীর বাংলা মোটরে গণসংহতি আন্দোলনের সাথে বৈঠক শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, এই মুহূর্তে কোনো জোটে যেতে চায় না এনসিপি। রাখাইনে মানবিক করিডোর হিসেবে নাহিদ বলেন, এই সিদ্ধান্তের আগে সব রাজনৈতিক দলের সাথে সরকারের আলোচনা করা জরুরি ছিল। দেশের চলমান পরিস্থিতি ও আওয়ামী লীগের বিচার নিয়ে বুধবার বিকেলে গণসংহতি আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে মতবিনিময় করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে রাজনৈতিক নানান এজেন্ডা নিয়ে আলোচনা করেন নেতারা। বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের নেতা বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান সংস্কার টেকসই হবে না। এর আগে আওয়ামী লীগের বিচার, পরে ইসি সংস্কার ও নির্বাচন দাবি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। সংস্কারের সেই সব প্রশ্নগুলোকে আমরা সর্বোচ্চ অর্জন করতে চাইব, যাতে করে সত্যিকার অর্থে জনগণের একটা দেশ তৈরি হয়, জনগণের কাছেই সমস্ত ক্ষমতার কেন্দ্রটা থাকে। আমাদের দেশে টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই। আলোচনা শেষে নাহিদ বলেন, রাজনৈতিক জোট নয়, সংস্কার নিয়ে ঐক্যমত গড়তেই এ বৈঠক। নির্বাচন প্রসঙ্গে বলেন, পুরনো আইন দিয়ে নির্বাচনের প্রস্তুতি চলছে, এর সংস্কার প্রয়োজন। নির্বাচন কমিশন পুরনো আইন দ্বারাই পরিচালিত হচ্ছে, সংস্কারের যে বিষয়টা সেটাকে পাশ কাটিয়ে কেবল নির্বাচনের প্রস্তুতির কথা বলতেছে। এই বিষয়গুলো জনমনে এক ধরনের সংশয় তৈরি করছে। তো আমরা এই বিষয়গুলো নির্বাচন কমিশনের যে সংস্কার হয়েছে সেটার পুনর্গঠন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। রাখাইনে মানবিক করিডোর নিয়ে নাহিদ বলেন, এ নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আলোচনা জরুরি ছিল। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল, কারণ এই সরকার কিন্তু একটা কনসেনসাসের ভিত্তিতেই তৈরি হয়েছে বা পরিচালিত হচ্ছে। দেশের সংকট ও সংস্কারের তাগিদে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ অব্যাহত থাকবে বলেও জানান এনসিপি নেতা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশের সরকার একমত হলেই রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে করিডোর চালু করতে পারবে জাতিসংঘ। এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। মুখপাত্র আরও জানান, সীমান্তবর্তী অঞ্চলে সহায়তা পাঠানোর জন্য সংশ্লিষ্ট সরকারের অনুমতি নেয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। বুধবার জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে আরও জানানো হয়, অনুমতি না পেলে সরাসরি ভূমিকা রাখতে পারে না জাতিসংঘ। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তা দিচ্ছে জাতিসংঘ। রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বিগ্ন সংস্থাটি। মুখপাত্র আরও বলেন, বাংলাদেশ যাতে রোহিঙ্গাদের চাপ মোকাবেলা করতে পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা পেতে কাজ চলছে। সরকারের একটি মহল মেয়র হিসেবে শপথ নেয়ার পথে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শেষ পর্যন্ত আদৌ শপথ নিতে পারবেন কিনা সেই শঙ্কায় রয়েছেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইশরাক হোসেন এই শঙ্কার কথা জানান। তবে একে রাজনৈতিক যুদ্ধ হিসেবে উল্লেখ করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপির এই নেতা।
আইনি লড়াইয়ে জয় পেয়েছেন। আদালত থেকেও ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে নাম ঘোষণা হয়েছে। এরপর নির্বাচন কমিশন থেকেও প্রকাশ হয়েছে গ্যাজেট। তবুও ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ নেয়ার ক্ষেত্রে শঙ্কা কাটছে না বিএনপি নেতা ইশরাক হোসেনের। আমি ওথ কবে নিচ্ছি বা আদৌ নিতে পারবো কিনা, আমাকে ওথ নিতে দেবে কিনা, এটাও সরকারের উপর নির্ভর করতে। অবশ্যই আশঙ্কা রয়েছে, কারণ যেহেতু পূর্ববর্তী ধাপগুলায় আমি বাধা ফেস করে এসেছি, তো আমার ব্যক্তিগতভাবে আমি নিশ্চিত যে এখানে সরকারের একটি মহল দৃঢ়ভাবে চাচ্ছে না এবং এটাকে থামানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে, এটা আমি নিশ্চিত আমার ব্যক্তিগতভাবে। শপথ নিলে ইশরাক হোসেন কতদিন মেয়র পদে থাকতে পারবেন তা নিয়ে আইনগত জটিলতা রয়েই গেছে। সেক্ষেত্রে কি ভাবছেন ইশরাক? আমি যদি লজিক দিয়ে আসতে চাই, 1 মাস মেয়াদ কার রয়েছে? অপসারিত মেয়র তাপস, তার 1 মাস মেয়াদ রয়েছে। আমার ইশরাক হোসেন, আমার তো মেয়াদ শুরুই হয় নাই, তো এখানে মেয়াদ শেষের প্রশ্নটা এখানে আনাটা অবান্তর বলে আমি মনে করি এবং প্রয়োজন বোধে আমরা এটার একটা সমাধান চাওয়ার জন্য আবারও আদালতের দ্বারস্থ হব। মেয়র পদে গ্যাজেট নিয়ে অযথাই বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলেও মনে করেন ঢাকার সাবেক মেয়রের ছেলে ইশরাক হোসেন। এটা কিন্তু একটা পলিটিক্যাল ফাইটে পরিণত হয়েছে আমার জন্য। আমি যেখানে মেয়র হিসেবে দায়িত্ব নিলে কারো স্বার্থে আঘাত লাগতে পারে, কারো রাজনৈতিক স্বার্থ থাকতে পারে, কারো অর্থনৈতিক স্বার্থ থাকতে পারে। মেয়র হিসেবে শপথ নেয়ার বিষয়টি পুরোপুরি সরকারের ওপর নির্ভর করছে বলে জানান ইশরাক। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইশরাকের মেয়র ইস্যুতে সময় মতো মত দেয়নি আইন মন্ত্রণালয়। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আদালতের আদেশ বাস্তবায়ন করতে গেজেট প্রকাশ করা হয়েছে। বুধবার কমিশন সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। গত 27 এপ্রিল ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ক্ষোভ জানিয়ে আইন উপদেষ্টা বলেন, মত না নিয়েই গেজেট প্রকাশ করেছে ইসি। গত 27 মার্চ 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেয় আদালত। একই সঙ্গে শেখ ফজলে নূর তাপসের গেজেট বাতিল করা হয়। আমরা দ্রুততম সময়ের মধ্যে মতামত চেয়েছিলাম। আমাদের 27 তারিখ, আমাদের 25 তারিখ ছিল তো 10ম দিন, 25 তারিখ ছিল শুক্রবার। 26 আমরা যেহেতু শুক্রবার ছিল, আমরা একটু অ্যাডভান্টেজ নিয়েছিলাম 2 দিনের, যে শুক্র শনি ছুটির দিন। আমরা রবিবারের দিন বিকেল 5টা পর্যন্ত ওয়েট করে, আমরা যেহেতু রিপ্লাইটা পাই নাই, তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা আমরা যাতে আদালতের আদেশের জন্য ব্যত্যয় না হয়, আমরা সেটা পালন করেছি। পুলিশ বাহিনীকে এমনভাবে সংস্কার করতে হবে যেন আর কেউ দলীয় কাজে ব্যবহার করতে না পারে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বড়গাঁও ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে মত বিনিময়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি এমন রাষ্ট্র গঠন করতে চায় যেখানে বিচার ব্যবস্থা হবে স্বাধীন। তার অভিযোগ, আওয়ামী লীগ 15 বছর ধরে পুলিশকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের অত্যাচার করেছে। অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থাকবে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান মির্জা ফখরুল। পুলিশের সংস্কার করার কথা বলছি, তারা স্বাধীনভাবে কাজ করবে, বিচার স্বাধীনভাবে হবে, এই রকম একটা রাষ্ট্র আমরা তৈরি করতে চাই। 32 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 31 জুলাই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন। পরে ঘোষণা করা হয় নির্বাচনের বিস্তারিত তফসিল। 1972 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু প্রতিষ্ঠিত হয়। 1992 সালে সবশেষ জাকসু নির্বাচন হয়। জাকসু নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এ নিয়ে শুনানি রোববার।
বুধবার বিকেলে প্রথমে রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে চেম্বার আদালত। কিছুক্ষণ পর আবারও তা প্রত্যাহার করে নেন চেম্বার জজ। এর আগে বুধবার দুপুরে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময় দাসের জামিন মঞ্জুর করেন। এর পরপরই চিন্ময় দাসের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর আগে 4 ফেব্রুয়ারি তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে রুল দেয় হাইকোর্ট। বুধবার সেই রুলের শুনানি দিয়ে রুল যথার্থ ছিল বলে রায় দেয় হাইকোর্ট। গত বছরের 25শে অক্টোবর চট্টগ্রামে সনাতনী সমাবেশ হয়। ওই সমাবেশের পর 31শে অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। রাজধানীর গুলশান থানার রিকশা চালক জব্বার আলী হাওলাদারকে হত্যা চেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেয়। এর আগে তাকে আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 7 দিন রিমান্ড মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, গত 19 জুলাই গুলশান থানার শাহজাদপুরের রিকশাচালক জব্বার আলী হাওলাদারকে গুলি করা হয়। গুলিবিদ্ধ জব্বারকে গুরুতর জখম অবস্থায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জব্বারকে গুলি করে জখম করার ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য সিদ্দিকুরকে রিমান্ডে নেওয়া জরুরি। এ সময় অভিনেতা সিদ্দিকুরের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিদ্দিকুর রহমান তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যারা আন্দোলন করেছে তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে ডিস্টার্ব করেছে এবং সর্বশেষ সে যা করেছে যে ওই দিন একটা ছেলেকে গুলিবিদ্ধ করা হয়েছে। ওই গুলিবিদ্ধ ছেলেটাকে ছাত্র জনতা হসপিটালে নেওয়ার পথে সে তার নেতৃত্বে আরও কথিত সুশীলদেরকে নিয়ে তাকে হসপিটালে ভর্তি হইতে দেয় নাই। মহান মে দিবসের সাথে যোগ হওয়া 2 দিনের সাপ্তাহিক ছুটিতে পর্যটন কেন্দ্রে বেড়েছে পর্যটক সমাগম। এরই মধ্যে প্রায় সবগুলো হোটেল রিসোর্ট বুকিং হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদে জমজমাট ব্যবসার পর টানা দ্বিতীয়বার পর্যটকদের ঢলে প্রাণ ফিরে পাবে পর্যটন খাত। কক্সবাজার বিশেষ দিবস সহ যে কোনো ছুটিতে পর্যটকের ভিড় থাকে এই সমুদ্র সৈকতে। এবার মে দিবসের ছুটি সহ টানা ছুটিতে পরিবার পরিজন নিয়ে জড়ো হয়েছেন অনেকে। পয়লা মের উপলক্ষে তারপর আরও 2 দিন ছুটিও আছে, আরও কয়েকদিন ছুটি এভাবেও দেওয়া হয়েছে। তো এই কারণে আমরা একটু ভাবলাম যে কক্সবাজারে আসি, এখন একটু ওয়েদারটাও সুন্দর, সেফটি সিকিউরিটি অনেক ভালো আর মোটামুটি ভালো এনজয় করছি। কক্সবাজারে 5 শতাধিক হোটেলের বেশিরভাগ কক্ষ বুকিং হয় আগে থেকেই। কিছু হোটেলে পর্যটকদের জন্য দেয়া হয়েছে বিশেষ ছাড়, আর পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বন্ধের দিনগুলো সাধারণত খুব বেশি ডিসকাউন্ট থাকে না। আমরা হোটেল মিডিয়া এবং রয়্যাল বিচ রিসোর্টে আমরা 40% পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছি পর্যটকদের জন্য। পাশাপাশি আমাদের যে ইনডোর রেস্টুরেন্টে খাবারের ক্ষেত্রে তাদের বিশেষ ডিসকাউন্ট থাকছে। 3 দিনের যে একটা ক্রস ছুটি, এই ছুটিতেও লাখ লক্ষ পর্যটকের সমাগম ঘটবে। এই অবস্থায় আমরা পূর্বের মতো একেবারেই শক্ত অবস্থানে আছি। যারা অপরাধী আছে তাদেরকে কোনো অবস্থাতে না ঢুকতে পারে তার জন্য আমাদের 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা টিম থাকবে। সবুজ পাহাড়, চা বাগান আর অনিন্দ্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো মুখর ভ্রমণপ্রেমীদের পদচারণায়। গত ঈদেও আমরা মোটামুটি পর্যটকদের সাড়া পেয়েছি। তারপর থেকে একটু পর্যটকদের সমাগম কম হয়েছে। আশা করতেছি আগামী 3 দিনের ছুটি আছে, সেখানে ভালো পর্যটকদের সমাগম হবে। ব্যবসায়ীরা বলছেন, ঈদে জমজমাট ব্যবসার পর দ্বিতীয়বার পর্যটক সমাগমে প্রাণ ফিরে পেয়েছে পর্যটন খাত। পর্যটন শিল্পে সন্তুষ্ট ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা অনেকাংশেই কিন্তু সাফল্য পেয়েছে বলে আমরা মনে করি। শ্রীমঙ্গল উপজেলায় এবং মৌলভীবাজার জেলায় অসংখ্য হোটেল রিসোর্টে পর্যটকরা আসবেন এবং রিসোর্টগুলোতে ইতিমধ্যে শতভাগ বুকিং হয়েছে। টানা 3 দিনের ছুটিতে মাধবকুণ্ড ঝর্ণা, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ 50টি দর্শনীয় স্থানে ব্যাপক পর্যটকের সমাগমে আশা করছেন ব্যবসায়ীরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল নগরীতে উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে পানিবাহিত চর্মরোগ। সিটি কর্পোরেশনের হিসাবে নগরের বস্তি ও নিচু এলাকার 60 ভাগের বেশি মানুষ এই রোগে আক্রান্ত।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অপরিচ্ছন্নতা, জলাবদ্ধতা ও দূষিত পানির কারণে প্রকট হচ্ছে চর্মরোগ। বরিশাল নগরীর ৫ নম্বর পলাশপুর বস্তি এলাকায় ৬,০০০-এর বেশি মানুষের বাস। গত এক মাসে সেখানে চর্মরোগে আক্রান্ত হয়েছেন ৩,৭৮৮ জন। স্থানীয়দের অভিযোগ, বস্তির পাশে খালের পানি ব্যবহারে এই সমস্যা তাদের। বাচ্চাদের অ্যালার্জি, আজকে এই বাচ্চার অনেক দিন, এক সপ্তাহ বেশি, আর বড় মেয়ের আজকে ৩ দিন। আমরা যে মেডিসিন আনি ওতে কামাই না। খাল কাটছে ভালো লাগে আমাদের, কোনো ড্রেনের সব দিকের লাইনগুলো না এইতে পানিটা নষ্ট করি ফেলা। স্টেডিয়াম কলোনি, নামারচর, বিডিএস বস্তি এলাকার ৬০ ভাগের বেশি মানুষ ভুগছেন চর্মরোগে, যার মধ্যে নারী শিশুই বেশি। চিকিৎসকরা বলছেন, নোংরা পানি ব্যবহার ও চিকিৎসা পুরো শেষ না করায় রোগটি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। একটা বড় অংশ আছেন যারা ঔষধ ঠিকভাবে কন্টিনিউ করেন না। কিছুদিন হয়তো ঔষধ ব্যবহার করলেন, এরপরে মাঝখান থেকে একটু ভালো হলে পরেই মাঝখান থেকে ঔষধ ছেড়ে দেন, যে কারণে রেজিস্ট্যান্স ডেভেলপ করে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, নিচু এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসায় নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমরা চেষ্টা করছি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর, যাতে বস্তিবাসীর লোকজন ভালো পানি পায়। আমরা নিজেরাও বিভিন্ন এনজিওর মাধ্যমে চেষ্টা করছি যাতে করে বিভিন্ন চিকিৎসকের মাধ্যমে বস্তিবাসীর লোকজনগুলো তাদের যে অ্যালার্জিগত সমস্যা হচ্ছে, চুলকানির সমস্যা হচ্ছে, সেই সমস্যাটির সমাধান পায়। নগরীর 18টি বস্তিতে চর্মরোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আবাসিক অন্য এলাকাতেও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র গরমে মানুষের পাশাপাশি হাঁসফাঁস করছে চিড়িয়াখানার পশু পাখিও। বাঘ, সিংহ সহ অন্যান্য প্রাণীর আচরণেও এসেছে পরিবর্তন। খাঁচায় বন্দি এসব প্রাণীকে সুস্থ রাখতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেই সাথে পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও দাবি তাদের। খাঁচার ভেতর তর্জন গর্জন নেই রয়্যাল বেঙ্গল টাইগারের। তীব্র গরমে হাঁসফাঁস করছে বাঘ। ক্লান্ত হয়ে ঝিমিয়ে সময় কাটাচ্ছে তারা। কেউ আবার চৌবাচ্চার পানিতে গা ভিজিয়ে খুঁজছে স্বস্তি। গরমে অতিষ্ঠ জলহস্তি আর কুমিরও একই দশা। জেব্রা, হরিণ, ঘোড়া, ভাল্লুক, ক্যাঙ্গারু, শকুন, চিলসহ ছোট বড় সব পশু পাখির। এরই মাঝে শিশুদের নিয়ে চিড়িয়াখানায় এসেছেন অনেক দর্শনার্থী। চিড়িয়াখানাটা খুব ভালো একটা স্পট, কারণ এটা খুব নতুন করে সাজানো হয়েছে এবং এটা খুব কালারফুল, ছায়া ঘেরা, এবং বাচ্চাদের জন্য এটা পারফেক্ট প্লেস। বাচ্চারা এখানে সে এনজয় করতেছে, মানে এই পশু পাখি দেখে, এই জন্য আমরা আসছি। বৃষ্টির অভাবে গরম বেড়ে যাওয়ায় চিড়িয়াখানায় পশু পাখিদের আচরণে দেখা দিয়েছে ভিন্নতা, বলছেন কর্মকর্তারা। প্রচণ্ড গরম, স্বাভাবিক তারা মুভমেন্টটা তাদের একটু কম, খাওয়া দাওয়া একটু কম, এবং তারা ছায়া এবং পানিতে থাকার বেশি করতেছে। তো সামনে বৃষ্টি হলে আশা করি যে এই ধরনের যে বিরূপ এনভায়রনমেন্টটা এটা চলে যাবে। চিড়িয়াখানায় প্রাণীগুলোকে সুস্থ রাখতে প্রতিদিন চৌবাচ্চার পানি পরিবর্তন করা হচ্ছে। খাবারে ভিটামিন সির পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানান ভেটেরিনারি চিকিৎসক। আমরা প্রতিদিন তাদেরকে ইলেকট্রোলাইট, ভিটামিন সি এবং পানি স্প্রে করতেছি তাদের গায়ে, এবং সারাদিনে কয়েকবার তাদের যে পানি, গোসলের পানি, সেটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। যদি কোনো অ্যানিম্যাল যদি একটু দুর্বল বা মনে হয়, তাদেরকে আমরা স্পেশাল যে যত্ন সেটা আমরা নিচ্ছি। চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে 66 প্রজাতির 520টি প্রাণী রয়েছে। এর মধ্যে 18টি বাঘ ও 2টি সিংহ। আসাদ রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এপ্রিল শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $27.41 বিলিয়ন। আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ $22.05 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। 2023 সালের সেপ্টেম্বর মাসে 21 বিলিয়নে নেমে যায় নেট রিজার্ভ। এরপর ধারাবাহিকভাবে কমে 18 বিলিয়নে নামে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থ পাচার কমে আসায় বাড়তে শুরু করে রিজার্ভ। দীর্ঘদিন পর রিজার্ভ $22 বিলিয়ন অতিক্রম করল। এর আগে চলতি মাস এপ্রিলের 17 তারিখ পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ছিল $26.73 বিলিয়ন বা $2,673 কোটি। আর আইএমএফ এর হিসাব পদ্ধতি অনুযায়ী
রিজার্ভ ছিল 21.39 বিলিয়ন। বিশ্বজুড়ে অস্থিরতায় অর্থনৈতিক সংস্কারগুলো শুধু প্রয়োজন নয়, তা বাধ্যতামূলক বলে মনে করেন ইন্টারন্যাশনাল চেম্বারের চেয়ারম্যান মাহবুবুর রহমান। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জানান, দ্রুত সময়ের মধ্যে আর্থিক খাতের সংস্কারগুলো দৃশ্যমান হবে। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির ফলে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এমন পরিস্থিতিতে দেশের ব্যাংকিং খাতকে শক্তিশালী করা ও শুল্ক নীতির প্রভাব পরবর্তী পদক্ষেপ নিয়ে এই সেমিনার। এ সময় আইসিসিবির চেয়ারম্যান জানান, দেশের উপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্ক বাস্তবায়িত হলে ব্যাংকিং খাতে যথেষ্ট চাপ তৈরি হবে। তবে শুল্ক নীতিকে একটা সুযোগ হিসেবে নিয়ে অর্থনীতির বহুমুখীকরণ করা যেতে পারে বলে জানান আন্তর্জাতিক চেম্বার অব কমার্স গ্লোবাল ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান। ট্রাম্পের শুল্ক নীতি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে রপ্তানি আয় সীমাবদ্ধ হয়ে পড়বে। এতে আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভরশীল খাতগুলো যথেষ্ট চাপের মধ্যে পড়বে। বাংলাদেশ গত কয়েক দশক ধরে বিনিয়োগে উন্নতি করছে। আমরা বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে সবসময় সহায়তা করব। এদিকে দেশের অর্থনীতির সংস্কারে নেওয়া পদক্ষেপগুলো খুব দ্রুত দৃশ্যমান হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা। আমরা সবার সাথে কথা বলেছি। কেন্দ্রীয় ব্যাংক সবার জন্য উন্মুক্ত। অর্থনীতি পুনরুদ্ধারে নেওয়া আমাদের পদক্ষেপগুলো দ্রুত দৃশ্যমান হবে। এ সময় ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করা সহ আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে ঋণের সুদহার কমানোর দাবিও জানান বক্তারা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।